মায়ের মুখ থেকে একে চন্দ্র দুয়ে পক্ষ শুনে আমাদের সংখ্যার সঙ্গে পরিচিতি, তখন ভাবতাম বোধহয় 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা জানলেই আমার সমস্ত সংখ্যা জানা হয়ে যাবে। পরে বুঝতে পারি বাস্তবে তা নয়। এই সংখ্যাতত্ত্বের পরিবারের সদস্য সংখ্যা অগন্তি। 1 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে সংখ্যা বাড়তেই থাকে। আর এই সব সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা। যেহেতু 1 থেকে শুরু হয়, তাই সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা 1। আর এই স্বাভাবিক সংখ্যার সঙ্গে শূন্যকে নিয়ে নিলে তারা সবাই হয়ে যায় অখণ্ড সংখ্যা। চলো আমরা বোর্ডে লেখার মধ্যে দিয়ে বিষয়টাকে বোঝার চেষ্টা করি। দেখো, সংখ্যারেখা সঙ্গে কম বেশি আমরা সবাই পরিচিত। আমরা যদি সংখ্যারেখায় দেখি তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে চলতেই থাকে সংখ্যারেখা বা সংখ্যা। এগুলোকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। এগুলোকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা। যেহেতু স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, তাই সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা 1। ওকে, এরপর ঠিক এর আগে আমরা যখনই শূন্যকে নিয়ে আসি তখনই এরা সবাই হয়ে যায় অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা। আমরা ব্যাপারটাকে একটা বৃত্তের মধ্যে জিনিসটাকে লিখে দেখি। স্বাভাবিক সংখ্যা, ধরো আমি এখানে একটা বৃত্ত আঁকলাম, তার মধ্যে স্বাভাবিক সংখ্যাগুলোকে দেখানোর চেষ্টা করি। 1, 2, 3, 25, ধরো এইরকম সংখ্যা। এরা হচ্ছে সবাই স্বাভাবিক সংখ্যা। এবারে এই স্বাভাবিক সংখ্যার দলে আমি যদি নিয়ে আসি শূন্যকে, তাহলে এরা হয়ে যায় অখণ্ড সংখ্যা। আমি এখানে নিয়ে এলাম শূন্যকে, সঙ্গে সঙ্গে এরা সবাই হয়ে গেল অখণ্ড সংখ্যা। অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলো এবং শূন্য সবাই মিলে অখণ্ড সংখ্যা। ওকে, তাহলে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা আমরা কাকে দেখলাম না? 1কে। 1 হচ্ছে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা। ওকে, এবারে দেখো, আমরা যদি এই অখণ্ড সংখ্যাগুলোকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি করি তাহলে কি হয় দেখো। আমরা যদি অখণ্ড সংখ্যা, দুটো অখণ্ড সংখ্যাকে আমরা যোগ করি, ধরো দুটো অখণ্ড সংখ্যা আমরা দেখতে পাচ্ছি। তুমি ধরো 4 যোগ 6 সমান 10 হয়, বা 4 গুণ 6 সমান 24 হয়। এরা সবাই কিন্তু অখণ্ড সংখ্যা, বা এরা সবাই কিন্তু স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ দুটো স্বাভাবিক সংখ্যা যোগ করলে স্বাভাবিক সংখ্যাকে পেলাম, দুটো স্বাভাবিক সংখ্যা গুণ করলেও স্বাভাবিক সংখ্যাকে পেলাম, তাই তো? আচ্ছা, দুটো স্বাভাবিক সংখ্যাকে বিয়োগ করে দেখি। ধরো আমি বিয়োগ করলাম 6 বিয়োগ 4 সমান কত হয় ভাই? 2। এটাও স্বাভাবিক সংখ্যা হলো। আচ্ছা, আমি যদি বিয়োগ করতাম 4 বিয়োগ 6 সমান কত হতো? -2। দেখো, এই সংখ্যাটাকে কিন্তু আমরা সংখ্যারেখায় দেখতে পাইনি। এটাকে, এই সংখ্যাটা আমরা জানি সংখ্যারেখার ঠিক যেদিকে ধনাত্মক দিক তার উল্টো দিকে কে থাকে? আর একটা দিক আছে ঋণাত্মক দিক, যেখানে আছে -1, -2, -3, -4, এইভাবে -5, -6 চলতেই থাকে। ঠিক আছে, তীর দিয়ে দেখানো হয়েছে রশ্মি করে যে অসীম, চলতেই থাকবে। তাহলে -2কে আমরা খুঁজে পেলাম এখানে। আচ্ছা, যখন আমরা এই অখণ্ড সংখ্যার সঙ্গে আমরা এই দিকের এই -1, -2 এদেরকে নেব, তখন তারা কি হয়ে যাবে না? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। ওকে,
পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা বলতে কারা হলো না শূন্য একটা পূর্ণ সংখ্যা, আবার 1 2 3 4 5 এরাও পূর্ণ সংখ্যা, আবার মাইনাস দেওয়া সংখ্যাগুলোও পূর্ণ সংখ্যা। তাই তো আমরা তাহলে যদি এখানে সেভাবে এদেরকে লিখি তাহলে আমাদের ছকটা কীরকম হবে না আমরা পূর্ণ সংখ্যা পেলাম কি -2 -9 -15 ওকে -27 -68 -995 ইত্যাদি 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 অসংখ্য সংখ্যা আছে, অসীম। সুতরাং অসংখ্য সংখ্যা আছে, এরা সবাই কিন্তু পূর্ণ সংখ্যা, সেটা শূন্য হোক বা পজিটিভ কোনো সংখ্যা হোক, মানে প্লাস দেওয়া সংখ্যা অর্থাৎ 25 বা -25, সবাই কিন্তু পূর্ণ সংখ্যা। ওকে, এবারে আমরা দেখি যে আমরা যদি দুটো পূর্ণ সংখ্যা গুণ করি, যোগ করি, বিয়োগ করি, ভাগ করি, কি হয় না ধরো আমরা দুটো পূর্ণ সংখ্যাকে যোগ করলাম। ধরো দুটো পূর্ণ সংখ্যা অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যা 4 6 যোগ করেছি, গুণ করেছি, বিয়োগ করেছি। তা যেভাবে যাই করি, যোগ বিয়োগ গুণ যাই করি, সবেতেই কিন্তু আমরা পূর্ণ সংখ্যাকেই পাচ্ছি। দেখো সবাই পূর্ণ সংখ্যা এরা, তাই তো, সেটা ঋণাত্মক হোক বা ধনাত্মক হোক, সবাই তো পূর্ণ সংখ্যাই। আচ্ছা আমি যদি ভাগ করি, ধরো এরকম যদি করতাম 4 ভাজিতক 6, ধরো ভগ্নাংশটাকে লঘিষ্ঠ করে ভাবলে 2 এর 3, এটা এই সংখ্যাটা আবার কি সংখ্যা রে বাবা, মানে 4কে যখন আমি 6 দিয়ে ভাগ করছি বা 2কে 3 দিয়ে ভাগ করছি বা 4কে 6 দিয়ে ভাগ করছি, আমি তো এটা পাবো। তাহলে এরা কি সংখ্যা আমাদের মনে হতে পারে। তাহলে আমরা দেখছি দুটো পূর্ণ সংখ্যাকে যোগ বিয়োগ গুণ করে কি পেলাম দেখেছি, কিন্তু দুটো পূর্ণ সংখ্যাকে ভাগ করে সবসময় যে পূর্ণ সংখ্যা হবে এরকম নয়। যেমন ধরো আমরা ভাগ করলাম 12 ভাজিতক 6, আমরা 4কে ভাগ করেছি 6 দিয়ে, কিন্তু আমরা যদি 12কে 6 দিয়ে ভাগ করতাম তাহলে 6 2 12, অর্থাৎ 2 একটা পূর্ণ সংখ্যায় পেতাম। কিন্তু সব সময় তো এটা হচ্ছে না, কখনো কখনো আবার এরকম সংখ্যাও পাচ্ছি, অর্থাৎ যার ওপরে একটা অঙ্ক নিচে একটা অঙ্ক, এরকম সংখ্যাও পাচ্ছি। এই সংখ্যাগুলোকে কি বলে? এই সংখ্যাগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। ওকে, তাহলে মূলদ সংখ্যা কারা না আমরা আবার এই ছকের মধ্যে দিয়ে জিনিসটাকে লেখার চেষ্টা করি। মূলদ সংখ্যা হচ্ছে যে 2 এর 3, 5 এর 6, -7 এর 8, -9 এর 19 ইত্যাদি সংখ্যা। অর্থাৎ কোন কোন সংখ্যা, এখানে তো আমি সমস্ত সংখ্যা লিখতে পারছি না, আমি বলি মূলত সংখ্যা তাহলে কারা না যাদেরকে p/q আকারে লেখা যায়, অর্থাৎ যাদের ওপরে একটা মানে ওপরে একটা ভগ্নাংশের মতো ওপরে লব নিচে হর থাকবে, p/q আকারে লেখা যাবে। এবং কিউ কখনো 0 হবে না। কেন 0 হবে না? যদি 0 হয় কি হবে না অসংগত হয়ে যাবে, ঠিক আছে, বাস্তব হবে না। আমরা তো বাস্তব সংখ্যা পড়ছি, বাস্তব হবে না। ওকে, অসংগত হয়ে যাবে। সুতরাং তাহলে মূলত সংখ্যা মানে কি, অর্থাৎ p/q আকারে লেখা যাবে। p/q বলতে ধরো আমরা এই যে 2 এর 3 লিখেছি, 2 এর 3 অর্থাৎ এইটা p আর এটা q, এবং শর্তটা কি q নট ইকুয়াল টু 0। দেখো আমার এখানে q কিন্তু 0 নয়, তাই তো। এই আকারে যত সংখ্যাকে লেখা যাবে সবাই মূলদ সংখ্যা। আমরা মূলদ সংখ্যাকেও সংখ্যা রেখায় সবাইকেই বসানো যায়। আমরা আস্তে আস্তে সেগুলো সব শিখে যাব। ওকে, তাহলে মূলদ সংখ্যা পেলাম। এবারে আসি মূলদ সংখ্যা, অর্থাৎ আমরা দেখলাম যে p/q আকারে লেখা গেল। আচ্ছা p/q আকারে লেখা যাচ্ছে, দেখো আমি যদি বলি এই যে মন্দিরের মতো একটা বক্স আমি করেছি, এর মধ্যে যারা আছে সবাই মূলদ সংখ্যা, অর্থাৎ এই বক্সটাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। এই বক্সের মধ্যে যারা আছে, তোমার মনে হতে পারে তাহলে 0 1 এরাও মূলদ সংখ্যা। হ্যাঁ, এদেরকেও p/q আকারে লেখা যায়। যেমন 1 এর নিচে কিছু থাকে না,
নয় আমরা লিখেই না, আমরা যদি p/q আকারে লিখি তাহলে 1/1 হবে, অর্থাৎ 1কে 1 দিয়ে ভাগ করলে তো একই হয়, তাই তো 1 1কে 1 হয়, তাহলে 1ও একটা মূলদ সংখ্যা। এমনকি যে কোনো এই 2 3 519 -2 সবাই মূলদ সংখ্যা, ঠিক আছে। এমনকি 0 মূলদ সংখ্যা, কারণ 0-র নিচেও আমরা 1 লিখতে পারি, 1 দিয়ে 0কে ভাগ করলে 1 0 0ই হয়। ওকে, তাহলে এটাও মূলদ সংখ্যা, তাহলে 0 মূলদ সংখ্যা, 1ও মূলদ সংখ্যা। এমনকি আমরা যাদেরকে পূর্ণ সংখ্যা দেখছি সেটা ধনাত্মক হোক ঋণাত্মক হোক সবাই মূলদ সংখ্যা, এবং তার সঙ্গে p/q আকারে যাদের দেখতে পাচ্ছি তাদেরকেও, তাহলে তো মূলদ সংখ্যাই। ওকে, এরপর যাদেরকে p/q আকারে লেখা যায় না, যেমন তাদেরকে আমরা কি বলবো, তাদের জন্য আবার একটা ঘর করি। দেখো দেখো যেমন √2, √3, √7 এই জাতীয় সংখ্যাগুলো, এমনকি পাই যেগুলো তুরীয়, পাই এও মূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা, অর্থাৎ এদেরকে p/q আকারে লেখা যায় না, ঠিক আছে। এদেরকে কি বলবো, অমূলদ সংখ্যা। এই সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, √3, √5, √7, √11 বা পাই, ঠিক আছে। এবারে তোমার মনে হতে পারে যে আমরা পরে হয়তো গিয়ে তোমরা অঙ্ক করবে বা কেউ করেছো যে পাই মানে তো 22/7, পাইয়ের জায়গায় আমরা 22/7 লিখি, তাহলে পাইকে কি করে তুমি অমূলদ বলছো, ওকে তো p/q আকারে লেখা যায়। দেখো পাইয়ের মান 22/7, এটা প্রকৃত মান নয়, ঠিক আছে, এটা আসন্ন মান। পাই মানে পাইয়ের এটা আসন্ন মান, এটা প্রকৃত মান নয়, ঠিক আছে। তাহলে এই পাইও হচ্ছে একটা অমূলদ সংখ্যা। এবং এই ছকে আমরা যত সংখ্যাকে পাচ্ছি, অর্থাৎ এই স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, তারপর পেলাম মূলদ সংখ্যা, এবং তারপরে সবশেষে পেলাম অমূলদ সংখ্যা, এরা সবাই হচ্ছে বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। বোঝা গেল, এই হচ্ছে বাস্তব সংখ্যার দল। ওকে, এবারে এই বাস্তব সংখ্যাকে আমরা একটা ছকের মধ্যে দিয়ে ব্যাপারটাকে আরেকটু পরিষ্কার করে নিই। দেখো বাস্তব সংখ্যা তাহলে আমরা দেখলাম দু ধরনের সংখ্যা, এক মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। দেখো এই বাস্তব সংখ্যার এই অংশে যতজন আছে সবাই মূলদ, আর এর বাইরে যারা আছে তারা অমূলদ। তাহলে বাস্তব সংখ্যার দুটো ভাগ, মূলদ আর অমূলদ। ওকে, এই মূলদ সংখ্যার আবার দুটো ভাগ, একটা পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ। ওকে, পূর্ণ সংখ্যা আমরা দেখলাম, পূর্ণ সংখ্যা দু রকমের হয়, একটা ধনাত্মক সংখ্যা আর একটা ঋণাত্মক সংখ্যা দেখেছি। ঠিক এর মাঝে আছে 0। দেখো এই 0 এ না ধনাত্মক না ঋণাত্মক, এ কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু পজিটিভও নয় নেগেটিভও নয়, ধনাত্মকও নয় ঋণাত্মকও নয়, এটা মাথায় রেখো। এই জন্য এর আরেকটা আলাদা করে আমরা শূন্যকে মাঝখানে রেখেছি, তার একদিকে ঋণাত্মক একদিকে ধনাত্মক লিখেছি। ওকে, এরপর আসি মূলদ সংখ্যার অপর ভাগ, অর্থাৎ ভগ্নাংশে। এই ভগ্নাংশকে আমরা কিভাবে ভাগ করি না, দুটো ভাগে প্রধানত ভাগ করি, একটা প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশ মানে কি, ওই যাদেরকে আমরা p/q আকারে লিখছিলাম, অর্থাৎ যার ওপরে অংশটাকে লব বলে আর নিচেরটাকে হর বলে। এই লব আর হর এই রকম থাকা যে কোনো সংখ্যাকে আমরা ভগ্নাংশ বলি, ঠিক আছে, ভগ্নাংশ বলি। এবারে এই ভগ্নাংশ যদি লবটা ছোট হয় আর হরটা বড় হয়, তখন আমরা তাকে বলি প্রকৃত ভগ্নাংশ। যেমন ধরো 1/2, 3/4 এই জাতীয়, ওপর ছোট নিচে বড়, প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে ওপর বড় নিচে ছোট, ঠিক আছে, অর্থাৎ ধরো 7/3, 11/9, যাদের ওপর বড় নিচে ছোট, এরা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। বোঝা গেল। আবার দেখো এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ একটা পরিবর্তিত রূপ আছে, মানে অপ্রকৃত ভগ্নাংশকে চেঞ্জ করে আমরা মিশ্র করতে পারি, ঠিক আছে। মিশ্র করতে পারি কিভাবে, ধরো এই 7/3, 7/3কে যদি আমরা ভাগ করি 3কে 7 দিয়ে, তাহলে হয় 3 2 6 আর 1, মানে 2 পূর্ণ 1/3 আমরা বলি। এই 2 পূর্ণ 1/3 মানে মিশ্র ভগ্নাংশ বলতে 2 পূর্ণ 2 + 1/3,
মানে হচ্ছে 2 পূর্ণ 1/3, অর্থাৎ যার একটা অংশ হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ, একটা পূর্ণ সংখ্যার একটা ভগ্নাংশ জুড়ে একটা নতুন ভগ্নাংশ তৈরি করে, যেটাকে আমরা বলি মিশ্র ভগ্নাংশ। বোঝা গেল? ওকে, এবারে দেখো এই যে ভগ্নাংশ আমরা দেখছি, ঠিক আছে, এই ভগ্নাংশটাকে আরেকটা উপায়ে আমরা ভাগ করতে পারি। সেই ভাগটা আমি এখানে দেখিয়েছি, যেখানে দেখো ভগ্নাংশকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা সামান্য ভগ্নাংশ, একটা দশমিক ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ মানে কি না, এই ভগ্নাংশ অর্থাৎ যার একটা অংশ লব একটা অংশ হর, অর্থাৎ উপরে একটা অংশ নিচে একটা অংশ থাকবে, ঠিক আছে, সেই সামান্য ভগ্নাংশ অর্থাৎ প্রকৃত অপ্রকৃত এই ভগ্নাংশগুলোকেই সামান্য ভগ্নাংশ বলে। এই সামান্য ভগ্নাংশকে যদি আমরা দশমিকে পরিবর্তিত করি তাহলে দু ধরনের সংখ্যা পাই, একটা সসীম আর একটা অসীম। সসীম অসীম কীরকম ব্যাপারটা দেখো। সসীম বলতে আমরা ধরো 1/2, এটা একটা ভগ্নাংশ, সামান্য ভগ্নাংশ অর্থাৎ যার লব হর আছে, আমরা এটা যদি ভাগ করি তাহলে আমরা পাবো দশমিক দিলে 5 2 10 হয়, অর্থাৎ 10/5। সসীম অর্থাৎ 1/2কে আমরা ভগ্নাংশে পরিবর্তিত করে পেলাম সসীম দশমিক। সসীম মানে যার সীমা আছে, স মানে আছে আর সীম সীমা থেকে এসেছে। সসীম মানে সীমা আছে, অর্থাৎ যার একটা বাউন্ডারি আছে, একটা শেষ আছে, এটা সসীম দশমিক ভগ্নাংশ হলো। আর আমি যদি এটা 1/2 জায়গায় 1/3 করতাম তাহলে কি হতো, 0.0 3 3 9 1 10, আবার 3 3 9 1 10, এরমভাবে চলতেই থাকতো। এটাকে বলে অসীম দশমিক ভগ্নাংশ, ঠিক আছে, অর্থাৎ যার শেষ নেই, অসীম, যার সীমা নেই, সীমাহীন। ওকে, এই আবারে ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশকে আবার আরেক উপায়ে ভাগ করা হয়, সেটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আর আবৃত্ত। সসীম মানে ওই যে বললাম যার সীমা আছে, সীমা আছে, এই সীমা থাকা ভগ্নাংশগুলো আবার দু রকমের হতে পারে, একটা হচ্ছে শুদ্ধ, একটা মিশ্র। শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ মানে অর্থাৎ দশমিকের পরেই তার ধরো 0.5 শুদ্ধ, অর্থাৎ এর সঙ্গে কোনো পূর্ণ সংখ্যা নেই, সবটাই আছে দশমিকের পরে অংশ, ঠিক আছে, যেমন 0.5, দশমিক ধরো 2.5, ঠিক আছে, 0.37, ঠিক আছে, এটা সসীম। বোঝা গেল? আর মিশ্র হলে কি হবে, যদি এরকম হতো যে 2.5, দেখো এটা একটা পূর্ণ সংখ্যা আছে আবার দশমিক অংশও আছে, ঠিক আছে, আমি লিখলাম যে 31.7, দেখো পূর্ণ সংখ্যাও আছে আবার দশমিকও আছে, এই জন্য মিশ্র। মিশ্র মানে মেশানো, দশমিকও আছে আবার তোমার পূর্ণ সংখ্যাও আছে, দুটো মিশে আছে, ভেজাল, মিশ্রণ, ঠিক আছে। তাহলে দশমিক ভগ্নাংশের এটা সসীম পাঠ। আর আবৃত্ত, আবৃত্ত মানে যেটা বারবার ঘুরে আসে বৃত্তাকারে, অর্থাৎ বারবার ঘুরে আসে, এরকম দশমিক ভগ্নাংশ। মানে আমরা এখানে একটা ভাগ করেছি, দেখো 1/3কে ভাগ করে পেয়েছি কত, 0.333। এই যে 0.3টাই শুধু বারবার ঘুরে আসবে, তুমি যতক্ষণ ধরে ইচ্ছা ভাগ করতে পারো, তাতে 3-এর বাইরে আর কেউ আসবে না। এই জাতীয় ভগ্নাংশকে আমরা খুব সহজে লিখতে পারি 1/3 সমান 0.3-এর মাথা একটা পৌনঃপুনিক, এটাকে বলে একটা দশমিক বিন্দুর মতো দেওয়া, মানে বুঝিয়ে দেওয়া হয় যে 3টা বারবার ঘুরে ঘুরে আসছে, তাই তো। তা এইটাকে বলে আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এই জাতীয় ভগ্নাংশকে বলে আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এই আবৃত্ত দশমিক ভগ্নাংশ আবার দু রকমের হয়, একটা শুদ্ধ, একটা মিশ্র। শুদ্ধ কোনটা না, শুদ্ধ মানে যেখানে শুধুমাত্র আবৃত্ত থাকবে, অর্থাৎ দশমিকের পরেই 3টা, ধরো এরকম হলো, দশমিকের পরে 7 আছে, সরি মাথায় পুটকি, দশমিকের পরে 7 9, ঠিক আছে, ধরো এরকম আছে, মানে দশমিকের পরেই আবৃত্ত অংশ শুরু হয়ে গেল। আর মিশ্র মানে অর্থাৎ দশমিকের পরে ধরো 2 আছে, তারপর 3 পৌনঃপুনিক, অর্থাৎ দশমিকের পর একটা অনাবৃত্ত আছে যেটা বারবার ঘুরে আসছে না, তারপর একটা আবৃত্ত আছে যেটা বারবার ঘুরে আসছে। ধরো এরকম লিখলাম যে 0.795, দশমিকের পর 7 একটা অনাবৃত্ত, তারপরে 9 5 আবৃত্ত আছে, অর্থাৎ আবৃত্ত অনাবৃত্ত উভয়ই আছে, তখন সেটা হয়ে যাবে মিশ্র আবৃত্ত দশমিক ভগ্নাংশ। বোঝা গেল?
ওকে।